গত 16 সালের সিএজি রিপোর্ট আমাদের হাতে এসছে। সেই রিপোর্ট ঘাঁটতে ঘাঁটতে অনেক তথ্য আমাদের চোখে লাগলো, যে জন্য রিপোর্ট সহজে পেশ করা হয় না, বিধানসভায় আনা হয় না। এই জন্যই অনেক অসঙ্গতি আছে। বিশেষ করে এবারের যে ঝড় হয়েছে তাতে নাকি ধান প্রচুর নষ্ট হয়ে গেছে। সরকারও ঘোষণা করেছে যে পূর্ব বর্ধমানের ডিএম বলেছেন 30,000 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুরের কৃষি দপ্তর বলেছে 90% জমির ধান নষ্ট হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুরের চাষিরাও আর বিভিন্ন জায়গায় মেমোরান্ডাম দিয়েছেন যে ওদের ধান নষ্ট হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে আরম্ভ করে বর্ধমানের অন্যান্য জায়গারও ধান প্রচুর নষ্ট হয়েছে, আমরা শুনেছি। কিন্তু সরকার এবার ধান বেশি কিনেছে। 18-19-এ 38,97,000 মেট্রিক টন ধান কেনা হয়েছিল। 12,91,000 চাষির নাম তাতে ছিল। মোট 6,864 কোটি টাকার ধান কেনা হয়েছিল। আর 19-20-তে দেখানো হয়েছে যে 45,25,000 মেট্রিক টন ধান এখনও কেনা হয়েছে। 13,85,000 চাষি ধান বিক্রি করেছেন। 8,260 কোটি টাকা ধান কেনা হয়েছে। ধান যদি সব নষ্টই হয়ে গেল, এত ধান এলো কোত্থেকে? যে সহায়ক মূল্য এমএসপি দেওয়া হয়েছে ধানের 1825 টাকা প্রতি কুইন্টাল, কিন্তু 1300-1400 টাকার বেশি কুইন্টাল চাষিরা ধানের দাম পান না। তো এত ধান বিক্রি হলো, কেনা হলো, চাষিদের ধান নষ্ট হয়ে গেল, অথচ ধান বিক্রি হয়েছে। হয় ভুল তথ্য দেওয়া হয়েছে, সেই টাকাটা মিলে এমনি চলে গেছে, মিল থেকে চলে এসেছে, কিংবা সেই ধানটা চাষিরা বিক্রি করেননি, ফড়েরা বিক্রি করেছে, তাই সরকারের এত টাকা গেলেও চাষিদের হাতে পৌঁছয়নি। এই একটা তথ্য আমাদের কাছে এসছে, সেটা খটকা লেগেছে, আমি আপনাদের সামনে রাখলাম। সবে এটা আমরা পেয়েছি। আমরা যখন আন্দোলন করব বা বিভিন্নভাবে এই সমস্ত বিষয় আমরা পাবলিকের সামনে তুলে ধরব, কারণ এটা নতুন নয়, এতে হতেই থাকে। সেজন্য সিএজি রিপোর্টকে সামনে আনা হয় না বা বিধানসভায়ও রাখা হয় না, বহুবার ডিমান্ড করার পরেও। কিন্তু সেই রিপোর্ট ইন্টারনেটের মাধ্যমে আমরা খোঁজ করে এই ধরনের অনেক দুর্নীতির খবর আমরা পেয়েছি, এবং এর আরও আছে। ধীরে ধীরে সেগুলো আমরা নিয়ে আসব। আর এখানকার যে জলাভূমি নিয়ে এখানে একটি প্রকল্প সরকার করেছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, 3-3.5 কোটি টাকা খরচা করা হয়েছিল। সে কাজ শুরু হওয়ার পরে আর সে সরকার বন্ধ করে দেয় যে না, এটা হবে না, এই ওয়েটল্যান্ডে হবে না। সে টাকাটাও গেল, প্রকল্পও গেল। এরকম বহু টাকা তছরূপ হয়, অপব্যবহার হয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকাকে কোনো না কোনোভাবে পার্টির লোকেদের বা দালালদের হাতে পাঠিয়ে দেওয়া হয়। ছোট ছোট দুর্নীতি প্রচুর আছে, সেগুলো আমরা ধীরে ধীরে তুলে ধরব। সেটা এবারে করোনার সুযোগ নিয়ে বেশি দুর্নীতি হয়েছে। একটা আমাদের এখানে কালচারাল ডিপার্টমেন্টের প্রতি কেন্দ্র সরকার প্রচুর টাকা দেয়। টেগোর কালচারাল কমপ্লেক্স বলে একটি কমপ্লেক্স তৈরি হওয়ার কথা ছিল 2014 সালে। এর জন্য কেন্দ্র সরকার 9 কোটি টাকা দেয়। এটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে, যেখানে বহুমুখী প্রকল্প থাকবে, অডিটোরিয়াম, লাইব্রেরি, এক্সিবিশন সেন্টার, রিহার্সেল হল, খাওয়া থাকার ব্যবস্থা ইত্যাদি থাকার কথা। সে টাকার 9 কোটি টাকার একটা টাকাও এই টিএমসি সরকার খরচা করেনি। তাই 2020 সালে ফেব্রুয়ারি মাসে এই টাকা কেন্দ্র সরকার ফেরত চেয়েছে। 10% ইন্টারেস্ট সহ ফেরত চেয়েছে। 10% ইন্টারেস্ট তাতে চাওয়া হয়েছে ক্ষতিপূরণ হিসাবে। সেই টাকা খরচা না করার জন্য এখানে এই টাকা পড়েছিল, সেটা কেন্দ্র সরকার ফেরত চেয়েছে। 6 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার এই টাকা খরচা করেনি, কিছু করেনি। আর এই টাকাটা করলে হয়তো সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ হতো ভালো। এই সরকারের টাকাটা বাঁচত, কিন্তু করেনি। জানি না কেন্দ্র সরকারের টাকা খরচা করলে কি অসুবিধা আছে। তো এটা আমাদের এখানকার যে সাংস্কৃতিক দপ্তর সেখান থেকে বঞ্চিত হলো। এখানকার সরকার রিপোর্টেন্সি গ্র্যান্ট হিসাবে বিভিন্ন নাট্য সংস্থাকে প্রত্যেক বছর টাকা দেয়। থিয়েটার গ্রুপ, নাট্য সংস্থা, প্রতিটি সংস্থা গুরু শিষ্য হিসাবে 6 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত টাকা পেয়ে থাকেন। 2018-19 সালে কেন্দ্র 234টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে এই গ্র্যান্ট দিয়েছে। আমি জানি না কত নাটক, থিয়েটার হয়েছে বাস্তবে, সেই টাকাটা ঠিকঠাক ব্যবহার হয় কি না, কোথায় যায় আমরা দেখতে পাই না। কালচারাল ফাংশনের প্রোডাকশন গ্র্যান্ট এর মাধ্যমে কেন্দ্র সরকার বিভিন্ন নন প্রফিট সংস্থা, এনজিও টাইপের সাংস্কৃতিক কাজের জন্য 5 লক্ষ থেকে 20 লক্ষ অবধি এক একটি সংস্থাকে টাকা দেয়।
আর সেখানে কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি করার জন্য। এই পারপাস বিভিন্ন এনজিওকে পশ্চিমবঙ্গে 2017-18-তে 27টি এনজিও টাকা পেয়েছে 53,05,000, 18-19-এ 184টি এনজিও সংস্থা পেয়েছে 3,96,00,000, আর 19-20-তে 56টি সংস্থা 1,04,00,000 টাকা পেয়েছে। এটা সাংস্কৃতিক সংস্থার জন্য এখানকার কেন্দ্র সরকার যে টাকা দেয় তার একটা খরচা। সিএজি রিপোর্টে আরেকটা তথ্য আমাদের কাছে এসছে, এই যে ঝড় হওয়ার পরে ত্রিপল কেনা হয়েছে, প্রচুর কেনা হচ্ছে, বিশেষ করে তারপলিন। হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে এই তারপলিন কেনা হয়। গত 13-14, 14-15, 15-16 যে রিপোর্ট সিএজি দিয়েছে 16 সালে, এই 3 বছর যে তারপলিন কেনা হয়েছে হলদিয়ার পেট্রোকেমিক্যাল থেকে, রাজ্য সরকার নিজে ডাইরেক্ট এটা কেনাকাটা করেছেন, পারচেজিং করেছেন। 13-14-তে মোট তারপলিন 6,50,000 কেনা হয়েছে, 37,07,00,000 টাকা খরচা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল 32,82,00,000 টাকা। সিআইজি বলেছে এই খরচা হওয়া উচিত, দাম অনুযায়ী খরচা বেশি হয়েছে। 14-15-তে 6,47,500 তারপলিন কেনা হয়েছে, খরচা হয়েছে 38.5 কোটি টাকা। পেট্রোকেমিক্যালকে এটা পেমেন্ট করা হয়েছে রাজ্য সরকার থেকে ডাইরেক্ট 34.85 কোটি টাকা তার অরিজিনাল দাম, 38.5 কোটি টাকা খরচা হয়েছে। আর 15-16-তে 13,43,170টি তারপলিন কিনেছে রাজ্য সরকার ডাইরেক্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে, 82,76,00,000 টাকা খরচা হয়েছে, তার অরিজিনাল দাম 73,56,00,000 টাকা। মোট 158,91,91,00,000 টাকা খরচা হয়েছে, অরিজিনাল দাম 141,24,00,000। 17,66,00,000 টাকা বেশি খরচা করেছেন রাজ্য সরকার। সেই সুবিধা কারা পেয়েছেন? পার্টির লোক বা ওখানকার দালাল, কোনো সংস্থা আমরা জানি না, কিন্তু সরকার ডাইরেক্ট পারচেজিং করেছে। এই 17,66,59,042 টাকা অতিরিক্ত খরচা করেছে। এই একটা বড় ঘাপলা সামনে এসছে, এটা সিএজি রিপোর্ট থেকে বলছি। আর এই যে রেট সরকার দেয় সব জায়গায় মাপ হিসাবে, সেই আধারে আর এটা সিএজি বলেছেন। তো আর একটা বিষয় কদিন ধরে চর্চা হচ্ছে, আপনারা বহুবার আমাকে জিজ্ঞেস করেছেন, কালকে পার্থবাবু তো এ নিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জি বলছেন ছোট্ট ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমফানের পরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাড়ি ভেঙে যাওয়ার জন্য 20,000 টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে। উনি বলেছেন 1,000 কোটি টাকা দিয়ে দিয়েছি আমরা, 5 লক্ষ লোককে দিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তার তথ্য কাউকে দেখাননি, এখনও পর্যন্ত কোনো পঞ্চায়েত অফিসে তার লিস্ট টাঙানো হয়নি, বিডিও অফিসেও নাই। কিন্তু ভেতর থেকে যে লিস্ট বেরিয়ে এসে তা দেখা যাচ্ছে টিএমসির নেতা, পঞ্চায়েত, তারা তাদের আত্মীয় স্বজনরা তার সুবিধা পেয়েছে। প্রায় 200 জনের বেশি নাম এসেছে নন্দীগ্রামে। একটা ব্লক নামখানাতে 20 লক্ষর বেশি টাকা ফেরত চলে এসেছে অলরেডি, সবে শুরু হয়েছে, আরও আসছে। ভুল করে নাকি চলে গেছে, তারা চাননি, তাদের নাম অন্য কেউ দিয়েছে, টাকা ফেরত দিচ্ছেন। কিন্তু এর মধ্যে একটা চালাকি, আমি প্রথমেই বলেছিলাম, মুখ্যমন্ত্রীর ছবিতে যাতে দাগ না লাগে তার চেষ্টা হচ্ছে। বাকি পার্টি কর্মী দুর্নীতি তো হয়েছে, কারণ আগের থেকে ঠিক করা ছিল, নামের লিস্ট ছিল, টাকা আসার সঙ্গে সঙ্গে সবাই পেয়ে গেছেন। পার্টি জানে, সরকার জানে, জেনেই হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন, তার অনুপ্রেরণাতেই সব হয় আজকাল। কিন্তু তাকে বাঁচাবার জন্য ইলেকশনের আগে একটা চালাকি করা হয়েছে যে এই কিছু লোক একটুখানি দুর্নীতি করেছে, বাকি সব ঠিকই আছে, এতে মুখ্যমন্ত্রীর কোনো হাত নেই। এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীও বলেছেন ছোট্ট ভুল তাড়াহুড়োতে হয়েছে। আমি বলছি 100-200 নয়, কেবল নন্দীগ্রামে 2 থেকে 2,500 লোকের নাম আছে যারা অবৈধভাবে এই টাকা পেয়েছেন। তাদের সবাইকে তার নামে এফআইআর হওয়া উচিত, এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না, লোক দেখানোর একটা শোকজ করেছে পার্টির থেকে। এবং এটাও আমরা জানি, ভেতর থেকে বলা হয়েছে যাদের নামে শোকজ হয়েছে 200-250 লোক, তারা বিক্ষোভ দেখাতে তৈরি ছিল যে সবাই খেলো, আমাদের নাম কেন এলো, আমরা কেন বদনাম হলো, আমরা কেন টাকা ফেরত দেবো, সবাই দিক। তাদের পার্টির থেকে বলা হয়েছে যে ঘাবড়াবে না, এখন চুপ করে থাকো, সব ঠিক হয়ে যাবে, কদিন পরে ঠান্ডা হয়ে গেলে আবার তোমরা কাজ করবে, এখন আপাতত চুপচাপ থাকো, এই বলে তাদেরকে শোকজ করা হয়েছে। সব লোক দেখানো, সব আইওয়াস, মমতা ব্যানার্জি সব জানেন, জেনে শুনে করা হয়েছে। কদিন হই হই হবে, সব চাপা পড়ে যাবে, কারণ হয়তো এরপরে আরও বড় দুর্নীতি সামনে আসবে। ছোট দুর্নীতি আমরা ভুলে যাব, তখন মিডিয়াও চুপ হয়ে যাবে, সাধারণ মানুষও দুঃখ কষ্ট ভুলে নিজের কপালকে দোষ দিয়ে আবার নিজের জীবনে ফিরে যাবে। গরু বিক্রি করেন
পূর্ব যাদবপুর থানায় না দেখুন, আরএসএস এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে। হ্যাঁ আরএসএসের ভূত ওনারা প্রায় দেখেন আজকাল, এটা মোটেই ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। প্রশ্ন হচ্ছে যে আমার নামেও অনেক কিছু চেপেছে, সোনা কিনতে যান যোগাযোগ করুন। তো ফেসবুক মিডিয়াতে সোশ্যাল মিডিয়া কিছু লোক আছে যাদের কাজ নেই, এগুলো করে বেড়ায়। বিকাশবাবুর আমার মনে হয় এগুলো বেশি চিন্তা ভাবনা না করাই ভালো। এ ধরনের অনেক কিছু উটকো লোক থাকে, আর সেখানে বলার কিছু নাই। ধন্যবাদ। করোনা দেশে প্রায় 7 লাখ ছাড়ালো এবং আমাদের রাজ্যেও নতুন করে আবার উত্তর 24 পরগনা এবং মানে বেশ কয়েক যেগুলো আর কি সবথেকে বেশি সংক্রমণ ছড়াচ্ছে, উত্তর 24 পরগনায় আরও 7 দিনের জন্য লকডাউন করার বাড়ানো হচ্ছে। এটাকে কীভাবে দেখছেন? দেখুন, বিশেষজ্ঞরা বলেছিলেন যে জুলাইয়ের মাঝামাঝি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এই আক্রমণ, পিকে পৌঁছবে। তো আমরা দেখছি সেদিকেই যাচ্ছে, কিন্তু এটাকে বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। দেশের কয়েকটি শহর সবচেয়ে বেশি, যেমন মুম্বাই, দিল্লি বা গুজরাটে এক একটা শহর আছে, হায়দ্রাবাদ, ম্যাঙ্গালোর আছে, যেখানে কসমোপলিটন সিটি, প্রথম থেকে সংক্রমণ বেশি হয়েছে। মুম্বাইতে তো বস্তি এলাকাতেও ছড়িয়ে গেছে, সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে, তার ফলে এটা হাতের বাইরে চলে যাচ্ছে। আসামের মতো কিছু রাজ্য খুব কড়াকড়িভাবে আবার লকডাউন শুরু করেছে। পশ্চিমবাংলার লকডাউনটা আমরা কোনোদিন দেখতে পেলাম না, খালি ঘোষণা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী অল পার্টি মিটিংয়ে জিজ্ঞেস করছিলেন বাড়াবেন কিনা, আমরা বলেছিলাম বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে ডিসিশন নিই। উনি বললেন না না, আরও এই জুলাই মাসটা থাক। জুলাই মাসটা থাক কি করোনা থাক না লকডাউন থাক আমরা বুঝতে পারলাম না। দেখা গেল যে করোনাই রাখতে চেয়েছেন উনি, সেটা কোথাও লকডাউন নেই, কোথাও ডিস্টেন্স নেই, সব কিছু চলেছে। আর প্রথম থেকে 3 মাস আমরা দেখি কখনো রোগটোক ছিল না। তাই এখন সেটা 100-200 থেকে 1000-এর কাছাকাছি দৈনিক সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর হারও যথারীতি 20-এর উপরে চলে গেছে। তো সেটা বন্ধ করার জন্য সরকার কি ভাবছে, আদৌ কি আবার কড়াকড়ি লকডাউন করবে না কিছু করবে, এটা সিরিয়াসলি ভাবা উচিত। সৌভাগ্যবশত মৃত্যুর হার কমেছে, রিকভারি বেড়েছে, কিন্তু মৃত্যু বন্ধ না হবে, মৃত্যুর হার কয়েক গুণ বেড়ে গেছে। 2, 5, 7 ছিল, আজকে 20, 22, 25 চলে গেছে। তো এই যদি বাড়তেই থাকে, আমি জানি না কবে শেষ হবে। সরকারের বিশেষজ্ঞদের সঙ্গে বসে সবার সঙ্গে কথা বলে অবশ্যই কড়াকড়ি স্টেপ নেওয়া উচিত, তা নাহলে কিন্তু এটাকে আটকানো যাবে না। রেলের বেসরকারীকরণ এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল আজকে বিশেষ করে রেল বেসরকারীকরণের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ এবং বিক্ষোভ করছে। এরকমই একটি বিক্ষোভ এতে সুব্রত মুখার্জি বলেছেন যে আমরা এখন আপাতত রেলকে চলা বন্ধ করছি না, রেলের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ করছি। এরপরে যদি মোদী সরকার যদি এই জিনিস বজায় রাখে, সেক্ষেত্রে আমরা রেলকে অচল করে দেওয়ার মতো রাস্তায় এবং বৃহত্তর আন্দোলনে যাব। কী বলবেন? হ্যাঁ, সুব্রতবাবুরা এটা পারেন, এক্সপার্টাইজ আছে, কারখানা বন্ধ করে দিতে পারেন, বিমান পরিষেবাও বন্ধ করে দিয়েছেন, রেলও বন্ধ করতে পারেন। খুলুন না কিছু কলকারখানা, বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সারপ্লাস হয়ে গেছে। তো প্রাইভেটাইজেশান যদি বিমান হতে পারে, সব জায়গায় কলকারখানায় হতে পারে, তো রেলে যদি অসুবিধা কী আছে? রেল ক্ষতিতে চলছে। অনেক সময় আমরা জানি ইউপিএ সরকারের সময় আমাদের ট্যাক্সের টাকাকে রেলে দিতে হয়েছে চালাবার জন্য। কেবল গুডস ট্রেনটা লাভে চলে, প্যাসেঞ্জার ট্রেন ক্ষতিতে চলে, কারণ ভাড়া বাড়ানো যায় না ইত্যাদি ইত্যাদি। সেখানেও সেই প্রশ্ন আসে, গরিব লোকের পকেট কাটা হচ্ছে। তো যদি কোনো এক্সপেরিমেন্ট করে এখানে চলতে পারে রেল প্রাইভেটে, তো অসুবিধা কী আছে? রাজ্য সরকার বাস কেন প্রাইভেট বাসকে এখন হাতে পায়ে ধরছে চালাবার জন্য? ওনারা কি বলতে পারেন যে প্রাইভেট বাস চলতে দেবো না? আমরা তো দেখেছি মুম্বাইয়ের মতো শহরে প্রাইভেট বাস নেই, সরকারি বাস আছে। সেখানে এখানে কেন প্রাইভেট বাস চলছে? প্রাইভেট বাসের হাতে পায়ে কেন ধরছেন চালাবার জন্য? বলছেন বাসকে অধিগ্রহণ করে নেবেন। তো কত 10% সরকারি বাস আর 90% প্রাইভেট বাস চলে, কারণ সরকারের বাস ক্ষতিতে চলে, এটা জানে। যদি অত বাস ক্ষতিতে চালায় তাহলে সমস্ত রেভিনিউ এখানে চলে যাবে। তো রেল যদি প্রয়োগ করে তাতে যদি লাভ হয়, ক্ষতি কী আছে? এত কষ্ট পাওয়ার কী আছে? সব জায়গায় ব্যাগড়া দেওয়ার চেষ্টা কেন করেন? প্রথম থেকেই সব কিছু বেসরকারিকরণ হয়েছে। পলিসিগতভাবে কোথায় কি জানি না, সব জায়গায় সরকার করেছে, সব সরকার করেছে, আমাদের সরকারও করছে, আগেও করেছে। আমাদের সরকারের পলিসি হচ্ছে সরকার ব্যবসা করে না, সরকার পরিষেবা দেয়। তো সেই ব্যবসা করতে গিয়ে যদি চালাতে ক্ষতিতে চলে বছরের পর আমাদের টাকাতে, তো সেটা প্রাইভেটাইজেশন করে যদি লাভে চলে, আপত্তি কী আছে? প্রসেস করে নিই। করোনা আবহাওয়ার মধ্যে প্রধানমন্ত্রী যখন যেদিন লকডাউন ঘোষণা করলেন, সেদিন একই সঙ্গে প্রধানমন্ত্রী এই আশ্বাসও দিয়েছিলেন মানুষকে
এবং বিভিন্ন সংস্থার কাজে তিনি করেছিলেন, যে যাতে করে মানুষ এই আইডিয়াটা তো আমার, আমি যদি ওটা পেটেন্ট করে নিতাম সেই আইডিয়াটা, টাকা পয়সা হতো এখন। ফ্ল্যাট খালি আছে বলছে ওটাও নিয়ে নিন, আমি কী করবো, আমার একটা খাট হলে হয়ে যায়। এটা এবং তৃণমূল তারা দুজনের যে ইস্যুটা একই, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, রেলের বেসরকারিকরণ। ইস্যু করেছে সব জিনিসকে, যা অন্যায় হয়েছে, যা দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আন্দোলন করার মতো শক্তি বামেদের নাই। আমি আরএসপি ফ্রড ব্লকের ভাষা শুনলাম অল পার্টি মিটিংয়ে, ম্যাডামের খুব গুণগান করছেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা আশা করি। এবং জেলাতে অনেক জায়গায় ফেরত দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে, এটা কি তাহলে বলবেন যে বিলম্বিত বোধোদয় হলো, মানে টাকা কোনো বোধোদয় নাই। যে আন্দোলন হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করছে, নেতাদের জামাকাপড় ছিঁড়ে দিচ্ছে, তাকে দিয়ে মুচলেখা লেখাচ্ছে, টাকা ফেরত নিচ্ছে, এবং আপনারা যেভাবে সেই দুর্নীতির খবর তুলে ধরেছেন, এখন টিএমসি চাপে পড়ে গেছে। মুখ্যমন্ত্রীর ফেস সেভিংয়ের জন্য এগুলো করছে, কারণ কি পুরো পার্টিটাই দুর্নীতির পাঁকে ডুবে গেছে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর মুখটাকে বাঁচিয়ে রাখা হবে। তিনি আগামী ইলেকশনে বলবেন যে 294 সিট আমি লড়ছি, আমাকে ভোট দিন। আমার মনে হয় সে সম্ভাবনা নেই। গলাপ দিয়েছিল পাঁক, এখন মুখও পাঁকে কালি লেগে যাবে। লোক বুঝে গেছে এ সব কিছুর পিছনে মমতা ব্যানার্জির অনুমতি আছে। ঠিক আছে, ধন্যবাদ। কাল যদি না থাকে আমি তাহলে জিজ্ঞেস করবো। হুম। এটা হচ্ছে মাস্ক, স্যানিটাইজারের মতো এই ধরনের মানে করোনার জন্য বিশেষ করে, তো সেই জিনিসগুলোর নিত্য প্রয়োজনীয় যে তালিকায় ছিল সেই জায়গা থেকে তাকে বাদ করে দেওয়া হচ্ছে। তার ফলে আশঙ্কা যে খুব শীঘ্রই এগুলো আবার নতুন করে দাম বাড়তে পারে। না, যেটা আমি বলেছিলাম প্রথম থেকে, এই ধরনের সমস্যা না হয়, মানুষ যেন নিজের হাতে মাস্ক বানিয়ে দেন। খুব সহজ, আর প্রচুর বানাচ্ছেন। আমাদের মহিলা মোর্চার বোনেরা মাস্ক তৈরি করে বিলি করছেন সব জায়গায়। আমি বলার পরে অনেকে হাসাহাসি করেছিলেন, আপনাদের মিডিয়ার লোকেরা প্রশ্ন করেছিলেন। যখন মমতা ব্যানার্জি 7 দিন পরে বুঝতে পারলেন ব্যাপারে তিনি মাস্ক তৈরি করে দেখালেন। আমি হয়তো তৈরি করতে জানি না, উনি জানেন কিনা জানি না, সেটা ছবি বেরোলো, সেটা নিয়ে আলোচনা হলো যে হ্যাঁ এটা হতে পারে। তো আমি বলছি সাধারণ মানুষকে, এটা বাড়িতে অনেক কিছুই আমরা তৈরি করি, মায়েরা তৈরি করেন, এটাকে সেরকম মনে করে নিজের ব্যবহারের জিনিস বাড়িতে তৈরি করে নিন। যে যার দম বাড়াক, যারা ব্র্যান্ডেড কেনে তারা ব্র্যান্ডেড কিনুক, 50 টাকার মাস্ক 500 টাকায় কিনুক, ছবি দিয়ে ভালো করে ডিজাইন করে হোক, কিন্তু সাধারণ মানুষ নিজের কাপড় কেটে মাস্ক বানিয়ে দিন, তাতেই কাজ চলে যাবে। সেজন্য সরকার কী পলিসি নেবে না নেবে সেটা সরকারের বাধ্যবাধকতা থাকে, উনি আমার কিছু বলার নেই, কিন্তু মানুষের সুরক্ষার প্রয়োজন আছে। মানুষ নিজের ব্যবস্থা নিজে করুন, তাতে সুবিধা। অনেক বড় বড় কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, তারা যারা কাপড় বিক্রি করতো তারা এখন স্যানিটাইজার তৈরি করছে, তারা মাস্ক তৈরি করছে, কারণ জামা কাপড় বিক্রি হচ্ছে না, মাস্ক বিক্রি হচ্ছে, তারা বিজনেস পাল্টে দিচ্ছে। আর স্বাভাবিক, ব্র্যান্ডেড কোম্পানি যখন তৈরি করবে, যেটা অরিজিনাল দাম তার চেয়ে ডবল দামে বিক্রি হবে। আপনারা যেই প্যান্ট বাজারে কেনেন বা টেলারকে দিয়ে 1,500 টাকায় তৈরি করেন, সেটা 3,000 টাকায় ব্র্যান্ডেড বিভিন্ন বড় বড় মলে গিয়ে লোকেরা কেনে, অনেকে আপনারাও কেনে, আমাদের ছেলেরা কেনে। তো সেজন্য আজকে যে আর্থিক টনটনের মাধ্যমে আমরা আছি, কিন্তু বাস্তবকে অ্যাভয়েড করতে পারবো না। নিজেরা মাস্ক তৈরি করে নেওয়া উচিত। স্যানিটাইজার তৈরি করা যায়, আমাদের লোকেরা স্যানিটাইজার তৈরি করে হাওড়াতে বিলি করে, যেমন ছোটো ছোটো শিশিতে করে। আমার মনে হয় সেটা করার দরকার আছে, কারণ এটা অনেক লম্বা চলবে। বিকাশ ভট্টাচার্য নতুন করে বেকারত্ব না বাড়ে, নতুন করে কাজ না যায়, ছাঁটাই না হয়। তো এই যে একের পর এক ঘটনা, রেলের বেসরকারিকরণ, বিভিন্ন সংস্থার বেসরকারি, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ, এই যা হচ্ছে, তার ফলে ভয়ঙ্কর রকমভাবে বেকারত্ব বাড়বে। বহু মানুষের যারা এই ধরনের দুঃস্বপ্ন দেখছেন তারা ঘাবড়াচ্ছেন কেন? দুঃস্বপ্নের কারণে অনেক প্রাইভেটাইজেশন হয়েছে, কত জায়গায় চাকরি চলে গেছে। উনি তো বলেছিলেন যে চাকরি যেন না যায়, ছাঁটাই হয়ে গেছে। এখানে সরকারের দপ্তরে বেনিফিসে 1250 লোক এখনো বেতন পায়নি, রাজ্য সরকারের কেন পাচ্ছে না? সেই জন্য যদি শুরু হওয়ার থেকে হাই হাই করে, এটা কমিউনিস্টদের পুরনো রোগ আছে, সব ব্যাপারে চিৎকার, প্রাইভেটাইজেশন হবে না বলে, আর সব বন্ধ করে সব সরকারি সংস্থানে ক্ষতিতে চালাতো ওরা। আজকে এই সরকার ডিসিশন নিচ্ছে না, আমরা ক্ষতিতে চালাবো না, ট্যাক্সের টাকায় লোককে পুষবো না আমরা, তাতে কি আছে? আপনারা সব কিছু ক্ষতিতে চালিয়েছেন, এভাবে কোনো সরকার চলতে পারে না। তৃণমূলের এই আন্দোলন নিয়ে কি বলবেন? কালকে তারা বাড়ি বাড়িতে রান্নার গ্যাসের সবে শুরু তো হোক, কোথায় আন্দোলন হচ্ছে? 2-4 দিন হবে, ব্যাস গেলেই তো ওকে টাকা ফেরত চাইবে, কাটমানি চাইবে। তারপরে জিজ্ঞেস করবে যে কেন নিয়েছেন? সুব্রতবাবু কলকাতায় ভাষণ দিতে পারেন, একটু গ্রামে যান যেখানে আমফান হয়েছে, লোক বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। সে যাবার মুখ নেই তো, এত লুটপাট করেছেন। এগুলো যেহেতু বিজেপি রাস্তায় নেমেছে, বিজেপি আন্দোলন করছে,
বিজেপিকেও করতে না, সাধারণ মানুষ আজকে বিডিও অফিস ঘেরাও করছে, থানা ঘেরাও করছে দুর্নীতির বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, তার উত্তর কী করে দেবেন ওনারা? সেই জন্য হয়তো মিডিয়াতে আসার জন্য টিএমসি মনে করছে বিজেপির রাস্তাটা আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে, আমরা রাস্তা অবরোধ করেছি, আমরা সিএসসির বিল বাড়িয়েছেন, তার বিরুদ্ধে বলুন সুব্রত বাবু, কেন সিএসসিকে মনোপালি করেছেন, কেন অন্য সংস্থা আছে না, কেন এখানকার লোককে এত বেশি বিল দিতে হচ্ছে, সেটা বলার হিম্মত নেই। লোকের পকেট কেটে 4 গুণ টাকা নিচ্ছেন। আজকে বহু লোক আন্দোলন করছেন, এটা নিয়ে বড় আন্দোলন হবে, আমরা কোর্টেও যাবে, যে সেখানে ভুল দেখিয়ে ডবলের বেশি টাকা নেওয়া হচ্ছে, সেই রেট এক দেখানো হচ্ছে, নেওয়া হচ্ছে অন্য, তার সমাধান হওয়া উচিত, সেটা বলার হিম্মত নেই, কারণ টাকা খেয়ে বসে আছেন। যেন এখানে ভাষণ দিয়ে দেখাচ্ছেন যে আমরা আছি। বিজেপি কিন্তু সব কিছুর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা ছোট আকারে করেছি, লকডাউন মেনে করেছি, 20 জন নিয়ে থানার সামনে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং এই যে আমফানের দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়েও আন্দোলন করেছি আমরা, তার চেয়ে বেশি পাবলিক করেছে। তার কাউন্টার সুব্রতবাবু করতে হবে। বিজেপির দিকে আঙুল ঘুরিয়ে নিজের দুর্নীতি চাপা যাবে না। 21শে জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি যে পথে নেমে মানুষকে বোঝাচ্ছে তা ভুল, আমাদেরকে সেটা নতুন করে মানুষের কাছে যেতে হবে, ব্লক লেভেলে কর্মীরা যেতে হবে, সেখানে বলতে হবে বিজেপি ভুল বোঝাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। মমতা ব্যানার্জি সব প্রেসের সামনেই বলেন, প্রজেক্টও ঘোষণা করেন, তার পিছনে সরকারি কোনো যোজনা থাকে না, এটাও বলেছেন। আমি বলছি তো, আজকে টিএমসির লোকেদের পাবলিকের সামনে যাওয়ার মতো মুখ নেই, চুনকালি মেখেই দেবে লোকে মুখে, এত দুর্নীতি, এত লুট চলছে। দুঃসময় মানুষ খেতে পাচ্ছে না, তখন রেশন চুরি হয়ে যাচ্ছে, বাড়ির চাল উড়ে গেল, বাড়ি ভেঙে গেল লোকের ক্ষতিপূরণের টাকা, সেটাও লুট হয়ে যাচ্ছে। তাই টিএমসির নেতাদের আজকে যাওয়ার ক্ষমতা নেই, কেবল কলকাতায় বসে স্টেটমেন্ট বাজি। এই যে এত 3 মাস ধরে চলছে, উত্তরবাংলায় কে গেছে? মন্ত্রী, মুখ্যমন্ত্রী গেছেন, আমাদের নেতারা যাচ্ছেন, যুব মোর্চা সভাপতি কালকে গেছেন, আমিও যাব। সেখানকার মানুষের জীবনের মূল্য নেই, সেখানে কোভিড নিয়ে টেস্ট ঠিক হচ্ছে কিনা, কোয়ারেন্টাইন আছে কিনা দেখার জন্য কোনো মন্ত্রী গেছেন? কোনো মন্ত্রীকে আমরা উত্তরবাংলায় দেখেছি রাস্তায় নামতে? কেবল কলকাতায় প্রেসকে দেখাবার জন্য এইসব হচ্ছে, আর কোনো কিছু না, কেবল রাজনীতি।